প্রিয় ছাত্রছাত্রীরা, চণ্ডীমঙ্গল কাব্য অবলম্বনে এই পর্বে আমরা আলোচনা করব চণ্ডীমঙ্গল কাব্যের হাস্যরস সম্পর্কে। তো চণ্ডীমঙ্গল কাব্যের কবি মুকুন্দ চক্রবর্তীর কাব্য বৈশিষ্ট্যের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো, লক্ষণ হলো জীবনের প্রতি একটা সর্বাত্মক প্রসন্নতা বোধ। আর এই প্রসন্নতা বোধের জন্যই দুঃখ, দারিদ্র্য, উৎপীড়নের বর্ণনা থাকলেও তার পাশাপাশি তার এই কাব্যে হাস্যরসের, কৌতুকতা বোধের কোনো অভাব ঘটেনি। জগৎ ও জীবন সম্বন্ধে গভীর অভিজ্ঞতা এবং মানস জীবনের প্রতি প্রবল সহানুভূতির এবং কবি জনচিত সমদর্শিতার সঙ্গে উচ্ছল, উজ্জ্বল, উচ্ছ্বাসময় হাস্যরসিকতার মিলনের ফলে চণ্ডীমঙ্গল কাব্যে এক অনাবিল হাস্যরসের ধারা প্রবাহিত হয়েছে বলা যায়। কবি মুকুন্দ চক্রবর্তী ছিলেন ভক্ত কবি, আর তার এই ভক্তিপ্রাণতা ও কবি মানুষের প্রসন্নতা বোধ হাস্যরসের রামধনু সৃষ্টিতে বেশ অনেকখানি সাহায্য করেছিল বলা যায়। দেবীর মাহাত্ম্য প্রচার করে জনজীবনে তার অনুগ্রহ প্রার্থনাই ছিল মুকুন্দরামের কাব্য রচনার মুখ্য উদ্দেশ্য। আর এই উদ্দেশ্যকে সার্থক করে তোলবার জন্যই বাস্তব দুঃখের তীব্রতা হ্রাসের প্রয়োজন ছিল। আর এই হাস্যরস ছিল এই ব্যাপারে তার প্রধান অবলম্বন, প্রধান হাতিয়ার, প্রধান অস্ত্র বলা যায়। আর সে কারণেই চণ্ডীমঙ্গল কাব্যে ব্যাপকভাবে হাস্যরসের অবতারণা ঘটেছে। চণ্ডীমঙ্গল কাব্যে হাস্যরসের যে পরিচয় আমরা পাই বা পাওয়া যায়, সেগুলি মূলত এক ধরনের অসঙ্গতিজনিত হাস্যরস বা কৌতুকতা। এই হাস্যরস বা কৌতুকতাকে আমরা যদি দুটি দিক থেকে বিশ্লেষণ করি, তাহলে আমরা সহজেই বিষয়টি বুঝতে পারব। এক নম্বর, বিষয়বস্তু উপস্থাপনার দিক থেকে, আর দুই নম্বর, চরিত্র চিত্রণগত দিক থেকে আমরা যদি হাস্যরসকে বিচার বিশ্লেষণ আলোচনা করি, তাহলে বিষয়টি সহজেই আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে বলে আমি মনে করি। এ কাব্যে কবি প্রথম হাস্যরস সৃষ্টির চেষ্টা করেছেন দক্ষ যজ্ঞ ভঙ্গের বর্ণনায়।
এখানে যজ্ঞব্রতী ব্রাহ্মণগণ বীরভদ্র ও তার চেলা চামুণ্ডাদের হাতে যেভাবে যে রূপে নির্যাতিত হয়েছেন, সেই ঘটনায় বা সেখানে যে অসঙ্গতি রয়েছে তার বর্ণনায় কবির নিপুণ দক্ষতায় আমরা পাঠকরা কিছুটা আমোদ আনন্দ অনুভব করে থাকি। আর সেটা কবি যেভাবে বর্ণনা করেছেন তাতে হাস্যরস বহুগুণে বেড়ে যায়। কবি বলেছেন, যেজন পালায় ডানা ধরিয়া তাই পড়িয়া উপারে দাঁড়ি। আবার শিব পার্বতীর বিবাহ উপলক্ষে কবি বেশ কিছু কৌতুকজনক দৃশ্যের অবতারণা করেছেন, সৃষ্টি করেছেন। এই পর্বে মহাদেব যেন একেবারে ইচ্ছা করেই রগড় অর্থাৎ হাসাবার জন্যই এমন বেশে, এমন সাজে, এমন রঙে রূপে বিবাহ সভায় হাজির হয়েছেন, উপনীত হয়েছেন, উপস্থিত হয়েছেন, যাতে তার শাশুড়ি মেনকা বা শাশুড়ি শুধু বিরক্ত হয়নি, মেনকার পাড়াপড়শিরাও তা দেখে বিরূপ মন্তব্য করেছেন। যেটা কবি বর্ণনা করেছেন এভাবে: বর দেখি এইগণ করে কানাকানি, মরুক কন্যার পিতা চক্ষে পড়ুক ছানি। পাড়াপড়শিরা এভাবে অভিযোগ করেছেন হিমালয়ের উপর। কিন্তু এরপরেই শিব যখন মদনমোহন রূপ ধারণ করেছেন, তখন যে নারীরা শিবের নিন্দা করছিল এতক্ষণ, তারাই আবার শিবের তুলনায় নিজ নিজ পতির হীনতার কথা, নিন্দার কথা চিন্তা করে যে প্রতিনিন্দা করেছে তা শুধুই হাস্যকর নয়, হাস্যরসও নয়, প্রখর বিভৎস রসেরও সৃষ্টি করেছে। এ প্রসঙ্গে এক নারী বলেছেন, এক যুবতী বলে সেই গোদা মোর পতি, কুয়া জ্বরের ঔষধ সদা পাব কতি। এ উক্তি সহজেই আমাদেরকে হাস্যরসের জগতে নিয়ে যায়। আবার বিবাহের পর শিব ঘর জামাই থাকলে মা মেনকা অভাবের জন্য সংসার চালাতে না পেরে বলেছেন, রান্ধি বাড়লি আমার কাকাল্লে হইল বাত, ঘর জামাই রাখিয়া যোগাবো কত ভাত। শুধু তাই নয়, এর প্রত্যুত্তরে উমা কোমরে আঁচল বেঁধে মায়ের সঙ্গে ঝগড়া বাঁধানোর ব্যাপারটি সত্যি হাস্যকর হয়ে দাঁড়িয়েছে। এখানে হাসি চেপে রাখা যায় না। এদের এই মা মেয়ের কাণ্ড কারখানা বা ঝগড়া বাঁধানোর দৃশ্যটি দেখে। এভাবে হরগৌরীর দাম্পত্য জীবন বর্ণনায় কবি মুকুন্দ চক্রবর্তী দারিদ্র্যের যে চরম ছবি এঁকেছেন, এক কথায় বাংলা সাহিত্যে
তথা গোটা মঙ্গল কাব্যের ইতিহাসে তা তুলনাহীন। মহাদেব ভিক্ষা করে সংসার চালান, অথচ একদিন ভিক্ষায় না বেরিয়ে গৃহিণীকে যে খাবারের একটি লম্বা তালিকা দিয়েছেন, তা দেখে আমরা শুধু অবাক হই না, আমাদের অন্য জগতে নিয়ে যায়, অন্য চিন্তা ভাবনায় নিয়ে যায়, যেখানে আছে শুধু হাসি আর কৌতুক। সেখানে বলছেন, আজি গণেশের মাথা রান্ধ মোর মতো, নিমে শিমে বেগুনে রান্ধিয়া দিবে তিতো। শুধু তাই নয়, তার খাদ্য তালিকার দৈর্ঘ্যও হাস্যরসের উদ্রেক করে। শিব এখানে খাওয়ার জন্য ভিক্ষা করে সংসার চালান, অথচ খাওয়ার জন্য ৪২ রকমের ফরমায়েশ করেছেন, যা দেখে আমাদের সত্যিই হাসি পায়। কুমড়া বেগুন দিয়ে শুক্তো, তাতে কাঁঠাল বিচি, ফুলবড়ি, প্রচুর পরিমাণ আদার রস, খাড় অর্থাৎ দানাযুক্ত গুড় মিশিয়ে, করমচা অম্বল, মসুরি ডাল, ঘিয়ে ভাজা মসুরি ডাল, দুধে ভেজানো ফুলবড়ি, পলতা, কুড়ি দিয়ে চচ্চড়ি, গুড় দিয়ে ছোলার ডাল, ঘি জিরা দিয়ে পালং শাক প্রভৃতি, এমনি ৪২ রকমের খাদ্যের কথা মহাদেব বলেছেন। এসব শুনে গৌরী অর্থাৎ শিবের স্ত্রী প্রত্যুত্তরে জানালেন, রন্ধন করিতে ভালো বলিলে গোসাই, প্রথমে যে দিব পাতে তাই ঘরে নাই। এসব উক্তি প্রত্যুক্তি সত্যি আমাদের হাসির জগতে নিয়ে চলে যায়। কারণ যার বাড়িতে রান্নার চাল নেই, হাঁড়িতে চাল নেই, তার খাওয়ার ফরমায়েশ হলো ৪২ রকমের, এবং সেসব খাবার অদ্ভুত সব। এসব শুনলে সত্যি আমাদের হাসি পায়। এই দাম্পত্য কলহটুকু বড়ই উপভোগ্য। মহাদেব দেবতা, কিন্তু তার ঘরে সামান্য খাওয়ার চালটুকুও পর্যন্ত নেই। আবার ভিক্ষা করে সংসার চালান, অথচ তিনি ভোজনের জন্য দিয়েছেন ওই যে বললাম ৪২ রকমের আইটেম বা ফরমায়েশ। আসলে দেবতাদের দাম্পত্য জীবনে বাঙালি সংসারের দারিদ্র্যের চিত্র আরোপ করে, দারিদ্র্যের চিত্র বা ছবি তুলে ধরে কবি যে বৈপরীত্য সৃষ্টি করেছেন, বিপরীত ধর্মিতার সৃষ্টি করেছেন, তা সহজেই পাঠক মহলকে হাস্যরসের জগতে নিয়ে যায়। আবার কালকেতুর ভোজনের যে বর্ণনা কবি পরিবেশন করেছেন, তাতেও হাস্যরসের বাঁধ ভেঙে যায়, হাস্যরসের ধারা অব্যাহত থাকে। সেই ভোজনের তালিকা সম্পর্কে কবি বলেছেন, মসড়িয়া গোপ দুটা বান্ধিলেন ঘাড়ে, এক শ্বাসে ৭ হাঁড়ি আমানি উজাড়ে, ৪ হাঁড়ি মহাবীর খাই খুদ যাও, ৬ হান্ডি মুসুরি স্যুপ মিশ্রাত থিলাও। কালকেতুর খাওয়ার এই দৃশ্য দেখে, খাওয়ার এই সাজ দেখে, খাওয়ার যে ফরমায়েশ, যে এত এত খাবার, এই খাবারের বর্ণনা দেখে সত্যি আমাদের হাসিকে আটকে রাখা যায় না, আমরা সত্যিই হাস্যরসের জগতেই চলে যাই।
আসলে চণ্ডীমঙ্গল কাব্যে এতই হাস্যরস যে হাস্যরসের জন্য পিছনে ফিরে তাকাতে হয় না। যেখানেই যাই প্রতিটি পরতে পরতেই হাস্যরসের অবতারণা ঘটেছে। ঠিক তেমনিভাবে গুজরাট নগর পত্তনে ভালো মন্দ নানা জাতির আবির্ভাব ঘটেছে দেখি। এদের কারো কারো আচার ব্যবহার আমাদের দৃষ্টিতে সঙ্গতিপূর্ণ নয় বলে হাস্যরসের সৃষ্টি হয়েছে। সেখানে কিছু কিছু চরিত্রের মধ্যে বেশ অসঙ্গতি ধরা পড়ে, যা দেখে আমরা আনন্দে হেসে উঠি, কৌতুকতায় হেসে উঠি। কবি মুকুন্দ চক্রবর্তীর হাস্যরসিকতা তার চিত্রিত চরিত্রগুলিকেও রসিক করে তুলেছে। তো এর আগে পর্যন্ত আমরা যে আলোচনা করলাম সেটা বিষয়বস্তুগত দিক থেকে হাস্যরস, আর ঠিক এখান থেকেই আমরা চরিত্র চিত্রণগত দিক থেকে যে হাস্যরস সেটা তুলে ধরার চেষ্টা করছি। তো যেটা বলছিলাম, মুকুন্দ চক্রবর্তীর হাস্যরসিকতা তার সৃষ্ট চরিত্রগুলিকেও রসময় করে তুলেছে। অবস্থা ও উদ্দেশ্যের গুরুত্ব, এমনকি গাম্ভীর্যের মধ্যেও দেবী চণ্ডী তাই ফুল্লরার সরল সজীব স্বামী প্রেমে কৃত্রিম শঙ্কা সৃষ্টি করে, ভয় সৃষ্টি করে কৌতুকে মেতে ওঠেন বা মেতে উঠেছেন। এখানে দেবী চণ্ডী ষোড়শী কন্যা রূপে যখন ফুল্লরার গৃহে অবস্থান করে, ঠিক তখন আমরা দেখি হৃদে বিষ মুখে মধু, অর্থাৎ হৃদয়ে বিষ আর মুখে মধু মধু কথা নিয়ে ফুল্লরা দেবী চণ্ডীকে স্বগৃহে ফিরে যেতে পরামর্শ দিয়ে, অর্থাৎ তার সংসার থেকে চলে যাওয়ার পরামর্শ দিয়ে বলেছেন সতীনকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এমনকি এ বিষয়ে কালকেতুর সঙ্গে যেভাবে ঝগড়া করেছে, সেখানে আমরা পাঠকরা আড়াল থেকে তার প্রকৃত মর্ম বুঝতে পেরে না হেসে উঠে পারি না। আবার বণিক মুরারিশিলের কাহিনীতেও মুরারিশিল এবং তার স্ত্রীর ব্যবহারে যে অসঙ্গতির পরিচয় ফুটে উঠেছে, তার রচনায়ও কবি অসাধারণ হাস্যরস রসিকতার পরিচয় রেখেছেন। স্বল্প পরিসরের মধ্যে কালকেতু ও মুরারিশিলের স্ত্রীর মধ্যে যে কথোপকথন, মুরারিশিলের যে অতিরিক্ত আত্মীয়তা দেখানোর গরজ, সুযোগ মতো কালকেতুকে নানা ছলে বলে কলে কৌশলে ঠকানোর চেষ্টা, এসবের মধ্যে কথায় ও ব্যবহারে যে হাস্যরসের সৃষ্টি হয়েছে, যে কৌতুকতার জন্ম নিয়েছে, তার উপভোগ্যতা নিয়ে, তার আমোদ নিয়ে, রসময়তা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। সন্দেহের অবকাশ থাকার কথা নয়।
এই হাস্যরস সৃষ্টিতে কবি মুকুন্দ চক্রবর্তী সর্বাধিক কৃতিত্বের পরিচয় দিয়েছেন ভালুদত্ত নামক চরিত্রটির কাহিনী বয়নে। এই খলনায়ক, দুশ্চরিত্র, প্রবঞ্চক, ঠক, প্রতারক ভালুদত্তের প্রথম আবির্ভাবই উচ্চ হাস্যরস সৃষ্টি করে, যার বর্ণনা কবি দিয়েছেন এভাবে: ভেট লইয়া কাঁচকলা, পশ্চাতে ভালুর শালা, আগে ভালুদত্তের পয়ান, ভালে ফোটা মহাদম্ভ, ছেঁড়া ধুতি কোচালম্ব, শ্রবণে কলম খরসান। ভালুদত্ত নতুন রাজ্যে অর্থাৎ কালকেতুর নবগঠিত গুজরাট রাজ্যে যেভাবে এসেছে প্রথম দিন, যে সাজে, যে রূপে, যে হাবভাবে এসেছেন, তা সত্যি আমাদের হাস্যরসের জগতে নিয়ে যায়। কারণ এই ভালুদত্ত এক ফোঁটা লেখাপড়াও জানেন না, কিন্তু তার কানে কলম গুজে রেখেছেন। অর্থাৎ এর মধ্য দিয়ে রাজাকে বোঝাতে চেয়েছে যে সে ভীষণ লেখাপড়া জানে এবং বুদ্ধিমান। তার পরনে যে ধুতিটি ছিল, সে ধুতিটা ছেঁড়া, কিন্তু তার যে কোচার বাহার, এবং ভালুদত্ত নিম্ন শ্রেণীর বংশ হয়েও তার কপালের যে তিলক কাটার যে ভাড়ামি, যে দাম্ভিকতা, তা থেকে সে রাজাকে বোঝাতে চেয়েছে যে সে উচ্চ বংশের একজন মানুষ, ফলে তাকে একটা উচ্চ পদ দিতেই হবে। সেই সঙ্গে বর্তমান রাজনীতি করা নেতাদের মতো সে নানা রকম উপঢৌকন অর্থাৎ ঘুষ নিয়ে এসেছে রাজাকে দেওয়ার জন্য, এবং সেই ঘুষ বা উপঢৌকন যে মালপত্র নিয়ে এসেছে সে নিজে নিয়ে আসেনি, সে তার শালার দ্বারা সেই মালপত্র বহন করিয়ে নিয়েছে। আসলে দেয়া নেয়ার মধ্য দিয়েই যে এই তামাম জগৎ, এই তামাম পৃথিবী চলছে, সেটা ভালুদত্তের অজানা নয়। সেজন্যই বোধহয়, সেই দৃষ্টিকোণ থেকেই বোধহয় ভালুদত্ত এইরকম উপঢৌকন নিয়ে কালকেতু বা রাজা কালকেতুর মন জয় করতে চেয়েছে এবং একটা উচ্চ পদকে হাসিল করার চেষ্টা করেছে, যা দেখে, যার বর্ণনায় সত্যি আমাদের হাসি পায়। আলোচনার শেষ স্তরে এসে আমরা বলতে পারি, প্রকৃত হাস্যরসিকের মতো মুকুন্দ চক্রবর্তী পথভ্রষ্ট, বিকৃত বুদ্ধি দ্বিতীয় শ্রেণীর চরিত্রগুলিকে সমাজ থেকে আহরণ করে, চয়ন করে নিয়ে তাদের ভ্রান্তি ও বিকৃতিকে, অসঙ্গতিকে এমনভাবে চিত্রিত করেছেন, এমনভাবে ফুটিয়ে তুলেছেন যে তাদের প্রতি আমাদের কোনো বিদ্বেষ বা বিরূপতা জাগে না, বরং নির্মল এক হাসির স্রোতে সব বিরূপতা, সব বিদ্বেষ, সব রাগ, ক্ষোভ ভেসে গিয়ে তাদের ভ্রান্তির জন্য সমবেদনায় মন ভরে ওঠে। প্রাকাধুনিক যুগে নির্মল হাস্যরসের পরিচয় তেমন পাওয়া যায় না।
তবে মুকুন্দ চক্রবর্তী হাস্যরসের যে ধারা সৃষ্টি করেছেন, সেই পর্বে অন্নদামঙ্গলের কবি ভারতচন্দ্রের আবির্ভাব বলে আমাদের বিশ্বাস বা মনে হয়। আর সেখানেই হাস্যরসিক শিল্পী হিসাবে কবি মুকুন্দ চক্রবর্তীর শ্রেষ্ঠত্ব, এ কথা বললে মনে হয় অত্যুক্তি বলা হয় না। যাই হোক, এই পর্বের আলোচনা এ পর্যন্তই।